সময় গড়ায় ভার্সিটিতে যাই, মন দিয়ে ক্লাস করি। ক্লাস শেষে বন্ধুরা মিলে আড্ডা দেই, ফুচকা খাই, তারপর রিক্সা করে বাসায় ফিরে আসি। বিকেলটা কাটে ঘুমে, সন্ধ্যার পড়াটা টেবিলে। রাত্রিবেলা পছন্দের কোনো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। চেষ্টা করছি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসার। সেই পুরনো আমিটাকে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টায় এক একটা মুহূর্ত পার করছি আমি। মাঝে মাঝে মা এসে পাশে বসেন, ইনিয়ে বিনিয়ে সে বিয়ের প্রসঙ্গে চলে যান। তার বান্ধবীর ছেলেটা কেন ভালো, একবার আমি কথা বলা উচিত, এসব বলেন। আমি প্রত্যেকবারই এড়িয়ে চলি। তারপর আমার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বাবরিসুল আমার জীবনের একটা অংশ মাত্র, কিন্তু পুরো জীবন না। সে আমাকে রিজেক্ট করেছে বলে আমার জীবন থেমে যেতে পারে না, কিছুটা কষ্ট পাওয়া উচিত। তাই বলে জীবনের সব কিছু বন্ধ করে ধ্বংস হয়ে যাওয়ার মতো বোকামে আমি নই। একদিন ভার্সিটি থেকে ফিরে ডিং ডিং করে সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ খেয়াল হলো ড্রয়িং রুমে কেউ বসে আছে। একটু ঝুঁকে দেখার চেষ্টা করলাম বাবরিসুল, হয়তো কোনো কাজে এসেছে। পাত্তা দিলাম না, সোজা নিচের রুমে চলে আসলাম। বেশ কয়েকবার জানালা দিয়ে বাইরে উকিঝুঁকি মারছিলাম আমি, তবে নিজের কাজ ফেলে রাখলাম না। গোসল সারলাম, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে সুন্দর একটা হেয়ার স্টাইল করলাম। বড্ড খিদে পেয়েছে। ভাত খেতে নিচতলায় নেমে দেখলাম আব্বু আর বাবরি চুলাওয়ালা টেবিলে বসে খাচ্ছে। আমাকে দেখে বাবা বললেন, কখন আসলি? আধা ঘন্টা হয়ে গেছে। আমি কোনো কিছু ভ্রুক্ষেপ না করে চেয়ার টেনে বসে পড়লাম। বাবরি চুল মাথা নিচু করে খাবার খাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি অবস্থা আপনার, ভালো আছেন? সে খাবার মুখে নিয়ে অবস্থায় মাথা উঁচু করে তাকালো। আমি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, ভালো আছেন? অনেক দিন পর দেখা। ভালো আছি। আমি উচ্চ স্বরে ডাকলাম, ও মা, একটা প্লেট দাও। তুই প্লেট নিয়ে যেতে পারিস না? দাও না গো, বেশি ক্ষুধা লেগে গেছে আজকে। প্লেট আনতে গেলে পরিশ্রম হবে, আরও ক্ষুধা লাগবে। পাগলের কথা, এত বড় মেয়ে নিজে নিজে কিছু করবে না। মা বিড়বিড় করতে করতে একটা প্লেট দিয়ে গেলেন। আমি ভাত বেড়ে নিলাম। এক পিস লেবু, এক পিস মাছ আর সামান্য সবজি নিয়ে বাবাকে বললাম, আমি উঠে গেলে বিষয়টা কি খারাপ দেখাবে? আব্বু বললেন, এখানেই বসে খা, উঠবি কেন? রুমে যাই, কার্টুন দেখতে দেখতে ভাত খাবো। হা হা হা, ঠিক আছে যা। মূর্তির সামনে বসে খাওয়ার চাইতে কার্টুন দেখতে দেখতে ভাত খাওয়া ভালো। কথাটা বলতে বলতে ভাতের প্লেট নিয়ে আমি সিঁড়ি দিয়ে দ্রুত উঠে এলাম। তাদের দিকে না তাকিয়েও আমি বেশ বুঝতে পারলাম বাবরিসুল হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। বিষয়টা কল্পনা করে আমার হাসি চলে এলো। রুমে এসে কার্টুন ছেড়ে ভাত খেতে বসলাম। আমি জানি এই মুহূর্তে কার্টুন না ছাড়লে আমার তার কথা মনে পড়বে। আমি তাকে নিয়ে ভাবতে চাই না। আমার মস্তিষ্ককে অসম্ভব ব্যস্ত রাখতে হবে। ভাত খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। প্রতিদিন বিকেলবেলা আইসি ঘুম দেওয়াটা আমার সবচেয়ে প্রিয় অভ্যাসে পরিণত হয়েছে। সবেমাত্র শুয়ে পড়েছি, এমন সময় বাবা বললেন, মীরা, মা আসবো? আসো। আমি মিটিংয়ে যাচ্ছি, তোর মাকে নিয়ে সন্ধ্যায় হাসপাতালে যাবি। ডাক্তারের সিরিয়াল দেয়া আছে, কিছু লাগলে আমাকে কল দিস। ওকে, নো চিন্তা, ডু মিটিং, বেস্ট অফ লাক। বাবা হাসতে হাসতে বললেন, তুই সবসময় এমনই থাকিস মা, তোকে মনমরা দেখতে ভালো লাগে না। আই উইশ তুমি আর কোনো বাবরি চুলালাকে ধরে এনে বাসায় জায়গা দিবা না। হা হা হা, না, আর কাউকে জায়গা দিব না। মঞ্জিরকে আমি আসতে বলেছিলাম, ওকে আসতে না বলে আর আসবে না। তোমার মঞ্জিরকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, যা ভাল লাগে করো, এখন একটু ঘুমাতে চাই। বাবা দরজা টেনে দিয়ে চলে গেলেন। জানি আমি মুড অন করাতে সবাই খুশি, কিন্তু এইটুকু করতে আমার কম কাঠখড় পোড়াতে হয়নি। সবাই কী ভেবেছিল আমি দিনের পর দিন বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাব? মীরা ওরকম মেয়ে নয়। মীরা কষ্ট পায়, আবার উঠে দাঁড়ায়। কার জন্য মীরার জীবন থেমে থাকবে না? কোনো হালকা ঝড় মীরাকে ভেঙে দিতে পারবে না। মাকে নিয়ে হাসপাতালে কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। বাবা ফোন করে জানালেন উনি জরুরি কাজে এলাকার বাইরে আছেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখি বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে।
আমাদের সঙ্গে কোনো ছাতা নেই, রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো সিএনজি বা রিক্সাও দেখছি না। এদিক বাড়ি থেকে কাউকে আসতে বলাও সম্ভব না, কারণ রোহান আর দাদু ভাই গ্রামের বাড়িতে কী যে করি। ফোন বের করলাম বাবাকে কল দেওয়ার জন্য। হঠাৎ দেখে একটা রিক্সা এসে সামনে দাঁড়ালো। কোল থেকে নীল প্লাস্টিক সরিয়ে রিক্সা থেকে নামলো বাবরিসুল। নেমেই একটা ছাতা আমার হাতে দিয়ে বলল, এটাতে বাসায় চলে যান। আপনি জানেন কিভাবে? আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। রিক্সা পাবেন না তো? পাবো, না পেলে ভিজে যাব, আপনারা যান। আমি রিক্সায় উঠে হাত বাড়িয়ে তাকে ছাতাটা দিলাম। সে শুরুতে নিতেই চাইতেছিল না, এরপর হাত বাড়িয়ে ছাতাটা নিল। বাসায় ফিরে বারবার বাইরে তাকে দেখছিলাম বৃষ্টি কমেছে কিনা। কে জানে সে ঠিকঠাক অফিসে যেতে পারলো নাকি এখনো হাসপাতালেই বসে আছে। এই ঝড় বৃষ্টির রাতে বাবাকে বাসায় আসতে নিষেধ করে দিলাম। যেখানে গিয়েছে ওখানে এক আত্মীয়র বাসায় থাকবে আজকের রাতটা। আমি বিছানায় এসে শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসছে না। বারবার মনে হতে লাগলো সে কি বের হতে পেরেছে। অনেক চিন্তা ভাবনা করে একটা টেক্সট পাঠিয়ে দিলাম। মা আপনার জন্য খুব চিন্তা করছে, আপনি কি বের হতে পেরেছেন? মীরা। মেসেজটা পাঠানোর মিনিট দুয়েক পর রিপ্লাই এলো, জি আমি বাসায় এসেছি, আপনার আর চিন্তা করতে হবে না। আমি ভুরুকুসকে রিপ্লাই দিলাম, আমি চিন্তা করছি আপনাকে কে বলল? বললাম তো আমার মা আপনার জন্য চিন্তা করছে। আপনার মা আমার জন্য তরকারি গরম করতে গেছে, সো ডোন্ট ওয়ারি। মানে আমি দ্রুত দরজা খুলে সিঁড়ির কাছে এসে দেখলাম নিচতলায় লাইট জ্বলছে। মা রান্নাঘরে আর ড্রয়িং রুমে বসে আছে বাবরিসুল শীত। কিন্তু এই অসময়ে উনি এখানে কেন? এখানে আসবে সেটা কি আমি জানতাম নাকি? আশ্চর্য, সে কি ভাবছে আমাকে নিয়ে? তার মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাতাসে শস্য শব্দ, জানালার কাঁচ, গাছের পাতায় বৃষ্টির টুপটাপ, সব মিলিয়ে এক অদ্ভুত ছন্দ তৈরি হয়েছে। আমি দোতলার রুমে অস্থিরভাবে পায়চারি করছি। নিচতলায় বাবরিওয়ালা, তাকে দেখা যায় না, তবুও তার উপস্থিতি টের পাই। নিচে নামার সাহস পাচ্ছি না। বেশ রাত হয়ে গেছে, এখন নিচে নেমে তার সঙ্গে আলাপ জুড়ে দিলে মা আচ্ছা করে বকে দেবে আমাকে। কিন্তু বাবরিওয়ালার সঙ্গে বিষয়টা খোলাসা করা দরকার। একসময় মা দোতলায় নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিলেন। আমি জানি না কাজটা ঠিক হচ্ছে কিনা, খুব সাবধানে পা টিপে টিপে নিচে নামলাম। বাড়ির পাশে বড় টিনের চাল দেয়া একটা গোডাউন থাকায় বৃষ্টির শব্দে চারপাশ মুখর হয়ে আছে। যতটা ভেজা বিড়ালের মতো নিচে নামলাম, ততটাই শক্তিশালী সিংহের মতো এসে তার দরজায় কড়া নাড়লাম। সে দরজা খুলে চোখ কপালে তুলে বলল, মিস মীরা। আমি বুকে হাত বেঁধে ভাব নিয়ে দাঁড়ালাম। দেখুন, আপনি যে ভাবছেন তা নয়, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ড্রয়িং রুমে বসে কথা বলি, উত্তম প্রস্তাব। তার রুমের দরজায় দাঁড়িয়ে কথা বলছি দেখলে আম্মু সন্দেহ করে বসবে। আমি ড্রয়িং রুমের আলো জ্বালিয়ে দিলাম। শেষে সোফায় বসলো, আমি বসলাম মুখোমুখি। তারপর বললাম, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে নিয়ে খুবই চিন্তিত ছিলাম। আসলে বিষয়টা সেরকম নয়। যা ভাবছি তা আপনি কিভাবে জানলেন? আপনি তো বললেনই আমাকে আর চিন্তা করতে হবে না। দেখুন, আমি মোটেও চিন্তিত ছিলাম না। এমন ঝড় বৃষ্টির রাত আপনি নিজে আমাদের জন্য রিক্সা নিয়ে আসলেন, ছাতা নিয়ে আসছেন, সেখানে আপনার কি হাল হলো সেটা জানতে চাওয়াটা একটা ম্যানার্সের মধ্যে পড়ে। আমি সৌজন্যতার খাতিরে মেসেজটা পাঠিয়েছি। বাবরিসুল মাথা ঝাঁকিয়ে বলল, বেশ তো, ধন্যবাদ। এখন হয়তো ভাবছেন মায়ের কথা কেন বলেছি। দেখুন, আমি মেসেজ পাঠালে বিষয়টা অস্বস্তিকর হয়ে যায়, তাই মায়ের কথা বলেছি যাতে আপনি কিছু মনে না করেন। সে আবারও মাথা ঝাঁকিয়ে বলল, বেশ তো, আমি কিছু মনে করিনি। আপনি সত্যি কিছু মনে করেননি? করিনি। আপনার বের হওয়ার পরপরই একটা রিক্সা পেয়ে যাই। অফিসের ওখানে গিয়ে দেখি বিল্ডিংয়ের মেইন গেট ভেতর থেকে বন্ধ। মেইন গেটের চাবি আমার কাছে ছিল না, ওখানে সবসময় দারোয়ান থাকে। আজ দারোয়ানকে ফোন দিয়েছিলাম, অনেকবার রিসিভ করেনি। বৃষ্টিতে তো আর বাইরে থাকা যায় না। এরপর আঙ্কেলের কাছে ফোন দিলে উনি বললেন বাসায় চলে যাও। আচ্ছা, আশা করছি আমার মেসেজটাতে আপনি কিছু মনে করবেন না। সে মুচকি হেসে বলল, ঠিক আছে, এমনিতেও কিছু মনে করিনি। কথা শেষ, আপনি যান এখন। আমি ড্রয়িং রুমের বারান্দায় দরজাটা খুলে দিলাম। বৃষ্টির ছাট এসে গায়ে লাগলো।
দারুণ ঠান্ডা বাইরে, ঝমঝম কোণে বৃষ্টি পড়ছে। ঠান্ডা জলের স্পর্শে শরীরটা কেঁপে উঠল হালকা করে। এমন সময় বাবরিসুল আমার ঠিক পাশে এসে দাঁড়ালো। আমি চমকে উঠে বললাম, আপনি রুমে যাননি? একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি কি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন? আমি খানিকটা কেঁপে উঠে তার প্রশ্ন শুনে। এমন গভীর রাত, শিরশিরে বাতাসে মিশে থাকা প্রবল বর্ষণের শব্দ। বাতাসে যখন গাছের পাতা দোল খায়, মনে হয় অন্য এক জগতে চলে এসেছি। প্রকৃতি তার নিজেরকে মেলে দিয়েছে এক অভিনব রোমান্টিক কায়দায়। তার উপর যখন প্রিয় মানুষটার সামনে দাঁড়িয়ে এমন প্রশ্ন করে, সত্যি কি স্থির হয়ে থাকা যায়? আমি উত্তর দিতে পারলাম না। মুখ ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। বুকটা ধুকপুক করছে। যায় না কেন সে? চলে যাওয়ার বদলে সে আবারও কাছাকাছি এসে দাঁড়ায়। বলুন মিস মীরা, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন? আমি পাল্টা প্রশ্ন করলাম, আমার রাজি থাকা না থাকাতে কি আসা যায়? অনেক কিছু। কি? অনেক কিছু আসে যায়। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। তার অনুভূতি জানার জন্য আমি খানিকটা মিথ্যার আশ্রয় নিলাম। যদি বলি আমার আপত্তি ছিল, আমি চাইনি আপনার আর আমার বিয়ে হোক। সে একটা বড় শ্বাস ফেলে বলল, বাঁচালেন আমায়। আমার ভেতরে একটা অপরাধবোধ জেগে উঠেছিল। অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি কিনা আপনি রাজি ছিলেন না শুনে স্বস্তি পেলাম। আমার ভেতরটা হাহাকার করে উঠল। ক্ষণিকের জন্য মনে হলো আমি বলে দেই, আপনাকে খুব করে চেয়েছিলাম কিন্তু পারলাম না। সে দিলেই তো সব কিছু বদলে যাবে না, বলে দিলেই। সে খানিকটা পিছিয়ে গিয়ে বলল, সেদিন আপনি কিছুই বলেননি তাই? সেদিন আমার সুযোগ ছিল না বলার, আজকেও কি সুযোগ নেই মীরা? আমি দ্বিতীয়বারের মতো কেঁপে উঠলাম। সেই চিরচেনা তরঙ্গ আরও একবার আমাকে কম্পিত করে দিয়ে চলে যায়। নিজেকে সামলে নিয়ে বললাম, আমার এখন আর কিছুই বলার নেই। এখন আর তার মানে আগে ছিল? আমি খুব সারপ্রাইজড হচ্ছি জানেন তো। এতদিন পর এসে আপনি আমার কথা জানতে চাচ্ছেন। যখন প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন তখন তো একবারও জানতে চাননি মীরা কি চায়। সে কেমন যেন অপরাধীর মতো তাকিয়ে রইল, অথচ সেই চাহনিতে তাকে আরও নিষ্পাপ দেখাতে লাগলো। আমি চাইলেও কঠিন করে কিছু বলতে পারলাম না। অস্ফুটে বলল, আপনি কি চান? এখন জানতে চেয়ে কোনো লাভ আছে? যখন জানার দরকার ছিল তখন শুধু নিজের অস্তিত্বটাই জানান দিয়ে গেছেন, একবারও ফিরে তাকাননি। আমি ভাবতেও পারিনি আপনারও কিছু বলার থাকতে পারে। আমি জানতাম এটা আঙ্কেলের সিদ্ধান্ত, ওনার পছন্দ, ওনার চাওয়া। বেশ তো, সব মিটে গেছে। এতদিন পরে এসে আমার মতামত জানতে চাওয়ার কারণ কি? সে মেঝের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, আমার সবসময় মনে হতো আমি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছি। এই ফ্যামিলি আঙ্কেলের বিজনেস কিংবা টাকা পয়সার জন্য নয়, আমার জন্য। আমার মনে হতো আপনাকে গ্রহণ না করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি হঠাৎ শুকনো মুখে হেসে ফেললাম। বাংলা ভাষায় যাকে বলে হাতছাড়া করা, সেটাকে উনি বলছে গ্রহণ না করা। তার শব্দ চয়ন আমাকে মুগ্ধ করলো। কাউকে খুব কাছের না ভাবলে কি এভাবে বলা যায়? সে বলল, এখন শুনে খুশি হলাম যে আপনিও চাননি বিয়েটা হোক। ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এতে আমাদের দুজনের ভালো হবে। কি বলবো বুঝতে পারছি না। আমার অনুভূতির সমস্তটাই তার কাছে অজানা। আজকের প্রকৃত বোধহয় চায় আমি তাকে সব কিছু জানিয়ে দেই। তার কাছে কি আমার নিজেকে প্রকাশ করে দেওয়া উচিত? আমার অনুভূতিগুলো জানার পরে সে কি করবে? আমার হয়ে যাবে, নাকি প্রতিবারের মতো ক্ষমা চেয়ে বলবে মাফ করবেন? আমি কি করব? মন বলে তাকে একবার বলে দেই, দেখুন আপনাকে চাই, ভীষণ রকম চাই। আবার একবার মনে হচ্ছে যদি এটা জানার পর সে বলে আমরা এক হতে পারবো না, তখন আমি নিজেকে কোথায় নিয়ে যাব? এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। বৃষ্টির ছাট গায়ে লাগতে লাগতে গা ভিজে যাচ্ছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমার। আমার ভেতরে আগুন ধরে গেছে। আমি সিদ্ধান্ত নিতে পারছি না। এরকম সুযোগ আর কোনোদিন আসবে না। আমার তাকে বলে দেওয়া উচিত আমি তাকে কতটা তীব্রভাবে চাইতাম। বলে দেওয়া উচিত। আমি কিছু বলার আগে সে বলল, মীরা, আমি জানতাম আপনি কখনো রাজি ছিলেন না। ভাগ্যিস আমিও রাজি হইনি, নয়তো আপনার জীবনটা নষ্ট হয়ে যেত।
খুব ভালো একটা কাজ করেছি। এই যে এত রাতে নিজেকে ব্যাখ্যা করতে চলে এসেছেন, এটাই বলে দেয় আমার প্রতি অপছন্দের রেশ কতটুকু। আমি হতভম্ব হয়ে গেলাম। সে রীতিমতো আমাকে এখন ভুল বুঝতে শুরু করেছে। আমি শ্বাস নিতে পারছি না। বাইরের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে এই বৃষ্টির জল আমাকেও ভাসিয়ে নিয়ে চলে যাক। আমি এই মুখ আর নিজেকে দেখাতে চাই না। হঠাৎ দমকা হয়ে এসে গায়ে লাগতেই চমকে উঠলাম, যেন প্রকৃতিও বলছে, বলে দে মীরা, বলে দে, সব বলে দে তাকে। আমি এক শ্বাসরুদ্ধকর অবস্থায় দাঁড়িয়ে আছি। ইচ্ছে করছে চিৎকার করে বলি, আপনার ধারণা ভুল, আমি শুরু থেকে আপনাকে চাই। এ কথাটা বলার জন্য অনেক সাহস দরকার। বাইরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিজের ভেতর সেই সাহস সঞ্চার করতে চেষ্টা করে চলেছি। তাকে বলতে হবে, প্রতিক্রিয়া যাই হোক বলতেই হবে। যখন চোখ মেলে পেছনে ফিরলাম, দেখি সে নেই, রুমে চলে গেছে। দরজা ধরে বসে পড়লাম আমি। কেন এমন হলো? এরকম সুযোগ আর কোনোদিন আসবে না আমি জানি। এত বিশাল সুযোগ পেয়েও কেন তাকে সব কিছু বলতে পারলাম না? একবার সব কিছু বলে দিলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারত। এই অপরাধ বোধ কি আজীবন আমাকেও কষ্ট দিতেই থাকবে? ভেবেছিলাম বুকের ভেতর থেকে একটা পাথর নেমে যাবে, কিন্তু না, ব্যথায় ক্রমশ বুকের ভেতরটা আরও ভারী হয়ে উঠল। যেন পাহাড় সম ব্যথায় সে জমে গেছে। একবার মনে হলো তার দরজায় গিয়ে ডাকি, মন খুলে বলে দেই, আমি আপনাকে চাই, আপনি প্লিজ আমার হয়ে যান। পরক্ষণে মনে হলো এতটা বেহায় হতে পারবো না। সে যখন বলবে এটা সম্ভব নয়, আমি লজ্জায় কখনোই তার সামনে যেতে পারবো না। ইচ্ছে করবে মাটির সাথে মিশে যেতে। একই দ্বিধায় বারবার ঘুরপাক খেতে লাগলাম আমি। কতক্ষণ বারান্দার দরজায় এসে রইলাম নিজেও জানি না। একসময় মনে হলো রুমে ফেরা উচিত। পরদিন ঘুম থেকে উঠলাম দুপুরবেলা। গোসল সেরে ভাত খেতে নেমে দেখি আম্মু রান্নাঘর গোছাচ্ছেন। চুপচাপ প্লেটে ভাত নিয়ে বসি। মা এসে জিজ্ঞেস করলেন, রাতে নিচে নামছিলি কেন? অত রাতে কেন কথা বলতে হবে? আমি খাওয়া বন্ধ করে মার দিকে তাকালাম, কিছু বলতে পারলাম না। মা বললেন, অত রাতে ওর সঙ্গে কথা বলা তোর উচিত হয়নি। জানি না তোদের মনোভাব কি, কিন্তু জিনিসটা আমার ভালো লাগেনি। আমরা তেমন কিছু করি নাই যেটাতে তোমার খারাপ লাগবে। ভবিষ্যতে আর কোনোদিন এমন হবে না। আমাদের দুজনের মাঝখানে এখন আর কোনো বিন্দু নেই, পুরোটাই দেয়াল। আমাদের আর কোনোদিন এক হওয়ার সম্ভাবনা নেই। দুজনের পথ চিরদিনের মতো আলাদা হয়ে গেছে। মা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর চলে গেলেন রান্নাঘরে। আমি খাবার গেলার জন্য ঘন ঘন পানি খেতে লাগলাম। উজ্জ্বল রোদেলা এক সকালে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছি। বাবাও আমার সঙ্গে আছেন, অফিসে যাচ্ছেন তিনি। পথে নানান গল্পের ফাঁকে বললেন, মঞ্জির বলছিল একটা গাড়ি কিনে ফেলতে। এখন অনেক জায়গায় কাজ থেকে মিটিং থাকে, বড় বড় লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়। তাছাড়া ওই দিন বৃষ্টির কারণে রাতে ফিরতে পারলাম না। ও বলছিল একটা গাড়ি কেনা উচিত আমার, কি বলিস তুই? আমি মাথা ঝাঁকে সায় দিলাম, ভালো হবে, ঠিক বলছি উনি, কিন্তু গাড়ির ড্রাইভার রাখা তো বেশ ঝক্কির। ওনার বেতনের টাকায় আর একটা সংসার চালানো যাবে। বাবা হেসে বললেন, সেটারও সমাধান মঞ্জির দিয়েছে। যেহেতু আমি প্রতিদিন গাড়ি নিয়ে বের হব না, মাঝে মাঝে গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য নিব, সেহেতু ড্রাইভার রাখার প্রয়োজন নেই, মঞ্জির ড্রাইভ করে নিয়ে যাবে। বাহ, উনি ড্রাইভিংও জানে? উনি না গরিব ঘরের ছেলে, ড্রাইভিং শিখলো কখন? ওর এক বড়লোক বন্ধুর গাড়ি আছে, ওর কাছ থেকেই নাকি শিখেছে। একটা স্কিল শেখা থাকলে কখন কোন কাজে লাগে বলা যায়, এজন্য শিখে রাখছে। আমি ভুরু কুঁচকে বললাম, ভালোই তো, 16 কলা পূর্ণ হয়েছে, তোমার একজনকে দিয়েই অফিস আদালত বিয়ে বাড়ির দায়িত্ব, এখন আবার ড্রাইভারের কাজও তাকে দিয়ে করিয়ে নিতে পারছো। হাসতে হাসতে বাবা বললেন, তা পারছি, ছেলেটা আসলে অনেক ভালো রে। নয়তো আজকালকার দিনের ছেলেরা কাজের ভয় নিজের সব দক্ষতার কথা কাউকে বলবেও না। দোয়া করি একদিনও নিজের সব স্বপ্ন পূরণ করুক। তুমি তাকে হেল্প করতে পারো চাইলে। তা কিভাবে? আমি ভাবিনি, আমার পরিকল্পনা আছে ওকে নিয়ে। ভালো, খুব ভালো। বাবা পথে নেমে গেলেন। ভার্সিটিতে এসে পড়াশোনায় মনোযোগ দিলাম আমি। মাঝখানে কতগুলো দিন কেটে গেছে। এখন সেদিন রাতের ব্যাপারটা আমাকে পীড়া দেয়। ওকে নিজের মনের কথাগুলো বলতে না পারার আক্ষেপ হয়তো আজীবন আমাকে এভাবে তাড়া দিয়ে বেড়াবে।
দিন কাটতে লাগলো তার নিজের নিয়মে। বাবরি সুলালার কোনো খবর আমিও জানি না, সে তার জায়গায়, আমি আমার। দুজনে যার যার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পড়াশোনার আগের চাইতে বেশি মন দিয়েছে। আজকাল সবার মুখে শুনি আমি নাকি বদলে গেছি অনেক। বন্ধুরা আমাকে চিনতে পারে না, এমনকি বাবাও মাঝে মাঝে বলেন, মীরা ইদানিং কথাবার্তা খুব কম বলে, একেবারে প্রয়োজন ছাড়া কথা বলে না। আমি জানি না সত্যি তাই কিনা, তবে নিজেকে বুঝতে শিখেছি খুব। ধরতে পেরেছি নিজের অপূর্ণতা। যে আচরণের জন্য আমায় লোকে কথা শোনায়, সে আচরণগুলো করা ছেড়ে দিয়েছি। এইটুকু বিশ্লেষণ করতে পারার ক্ষমতা অর্জন করতে আমার অনেক সময় লেগে গেল। আমি চাই আর কেউ যেন কোনোদিন আমায় অবুঝ, ইম্যাচিউর, বাচ্চা মেয়ে এসব বলতে না পারে। প্রতিটা বয়সের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সৌন্দর্য আছে। যে বয়সে যেমন আচরণ করা দরকার সেখানে সেটাই মানানসই। পরিণত বোধে পূর্ণ থাকার বয়সে অপরিণত আচরণ করাটাকে মোটেও গৌরবের বিষয় বলা যায় না। মাসখানেক সময় অতিবাহিত হয়ে গেল। একদিন বিকেলে বাবা গাড়ি কিনে বাসায় আনলেন। অফিসের সব কর্মচারীদের গাড়িতে করে ছোটোখাটো রাইড দেওয়া হলো। আমরা সবাই অত্যন্ত খুশি। ছোট চাচির মৃত্যুবার্ষিকী একদিন পরেই বাবা বললেন, গাড়ি নিয়ে গ্রামের বাড়িতে যাই, চলো। সবাইকে গাড়িতে চড়ে ঘুরিয়ে নেওয়া হবে, মিলাদও থাকা হবে। পরদিন সকালবেলা সূর্য বেশ কড়া রশ্মি ছড়িয়েছে। এমন ঝলমলে দিনে আমিও রোদের মতো উজ্জ্বল এক পোশাক পরেছি। শ্যাম্পু করা চুলগুলো এলিয়ে দিলাম পিঠের ওপর, চোখে সানগ্লাস লাগিয়ে হয়ে গেলাম পুরো দস্তর মেম সাহেব। বাবার সম্মুখে আমাদের সাদা রঙের গাড়ি, দীর্ঘ পথ ড্রাইভ করতে হবে। বাবরি সুলালার সঙ্গে ওনার সেই বড়লোক বন্ধুকে নিয়ে এসেছে। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল এভাবে, মীরা ও আমার বন্ধু তনয়। একদিন যার বাইকে উঠতে আপনি আপত্তি জানিয়েছিলেন, তনয় ও আমাদের সবার প্রিয় মীরা। ও আচ্ছা, পরিচিত হয়ে ভালো লাগলো, আপনার গল্প অনেক শুনেছি। তনয় হাসি মুখে বলে কথাটা। আমি ভুরুকুচকে বললাম, আমার গল্প কার কাছে? মঞ্জিরের কাছে। ইনফ্যাক্ট আঙ্কেল, অফিসের যাদের সঙ্গে দেখা হয়েছে কম বেশি সবাই আপনার কথা বলে। আপনি সবার কাছে খুবই ফেমাস। কিসের কারণে? খুব টাফ কোশ্চেন হয়ে গেল আমার জন্য। ওকে, তাহলে মিস্টার বাবরিসুল আপনি বলুন, আমি কিভাবে আপনাদের সবার প্রিয় মীরা হয়ে গেলাম? মিস্টার বাবরিসুল, হোয়াট এ নেম, বলল তনয়। আমি মুচকে এসে বললাম, ওনার প্রকৃত নামটা আমার মনেই থাকে না, আমি ওনাকে বাবরিসুল বলেই জানি। যাই হোক, আপনি আমার ব্যাপারে কি কি গল্প শুনেছেন আমার খুব জানতে ইচ্ছে করছে। নিজের ব্যাপারে তো আপনি জানেনই, তবুও হ্যাঁ। আজ থেকে 2 মাস আগের মীরা আর আজকের মীরা এক নয়। সবাই আগের ভার্সনটাকে কেন ফেমাস বানিয়েছে আমার জানা দরকার। এমন সময় আব্বু আম্মু গাড়ির কাছে এলেন। আমি গাড়িতে উঠে বসলাম। আমরা 3 জন, মা, বাবা ও আমি। পেছনের সিটে বসলাম। আমার সামনে বসলো তনয়, ড্রাইভিং সিটে বাবরি সুলালা। গাড়ি ঠিকঠাক চালাতে পারবে কিনা, কোনো ভুল হয়ে যাতে না যায় সব কিছু দেখার জন্য তনয়ের সঙ্গে আছে। কয়েক কিলোমিটার খুবই ধীর গতিতে চললাম আমরা। আস্তে আস্তে গতি বাড়ল। পথে গাড়ি থামিয়ে আমরা নাস্তা করলাম। তারপর আবারও চলতে শুরু করি। যেতে যেতে বাবা, তনয় ও বাবরিসুল নানান বিষয় নিয়ে গল্পগুজব করছে। আমি আর মা চুপচাপ। আমি বাইরে তাকিয়ে আছি, এছাড়া করার কিছু নেই। ছোট চাচির মৃত্যুবার্ষিকী না হলে আমি গ্রামে যেতাম না আজ। পথে একটা বাজার দেখে থমকে গেলাম আমি। একদিন এই বাজারই আমাদেরকে অটো চালক নামিয়ে দিয়েছিল। আমি আর বাবরি সুলালা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক, সবচেয়ে স্মরণীয় সেই দিন। আমি অজান্তে স্মৃতির ঘরে আচ্ছন্ন হয়ে পড়ি। বিষণ্ণতা আঁকড়ে ধরে আমায়। দাদুবাড়িতে পৌঁছাতে মেজো চাচি এসে জড়িয়ে ধরলেন। আমি বললাম, তোমাকে খুবই মিস করেছি। আমিও মীরা। তোমরা চলে যাওয়ার পর কয়েকদিন বুকটা খুব খাখা করছিল। বাড়িটায় এমন শূন্য হয়ে গেছে কি বলবো। রোহান দৌড়ে এসে বলল, আপু হাই, মিস ইউ সো মাচ। রোহান বিয়ের অনুষ্ঠানের পর থেকে এখানেই থাকে। ছোট চাচার একমাত্র ছেলে রোহান। রোহানের জন্মের সময় গর্ভকালীন জটিলতায় ওর মা মারা যান। এরপর রোহানকে দত্তক নিয়ে নেয় আমার বাবা। রোহান আমার পরিবারেরই বড় হয়েছে। ছোট চাচা এরপর থেকে আর বিয়ে করেননি। অনেক চেষ্টা করে তাকে বিয়ের পিঁড়িতে বসানো যায়নি। তিনি চলে যাবেন কয়েকদিন পর। এই কয়েকদিন তিনি রোহানকে কাছে রাখতে চান। বাবা গাড়ি নিয়ে এসেছে শুনে পুরো এলাকায় হইচই পড়ে গেল। এলাকায় কারো প্রাইভেট কার নেই। গাড়ি দেখার জন্য বাড়ির সামনে রীতিমতো ভিড় জমে গেল। কেউ কেউ খুব কৌতূহল হয়ে গাড়ির সঙ্গে ছবি তুলতে আসে। বাবরিসুল সবার ছবি তুলে দেয়।
কাছের লোকজনদেরকে গাড়িতে করে কাছাকাছি একটা রাইডও দিয়ে আসে। বেশ কয়েক পদের পিঠাপুলির আয়োজন করা হয়েছে। গরম গরম পিঠা খেয়ে দাদির রুমে এসে আরাম করে শুয়ে পড়ি। মুহূর্তে সেই প্রথম দিন দাদু বাড়িতে এসে অন্ধকার ঘরে বাবরি চুলের সঙ্গে সাক্ষাতের ঘটনাটা মনে পড়ে যায়। অনেক সময় গড়ালো, কতগুলো দিন, কত পরিবর্তন জীবনে, অথচ এখনও মাঝে মাঝে কিছু জায়গা, কিছু গন্ধ, কিছু কিছু সুর বারবার তাকে মনে করিয়ে দেয় অবচেতনে। সন্ধ্যাবেলা নাস্তা সেরে বাবরি চুল ও তার বন্ধু শহরে ফিরে গেল। অনেকদিন পর একটা সুন্দর দিন কাটালাম আমরা। দাদু বাড়িতে ছোট ছোট ভাই বোনেরা আছে, চাচা চাচি আছে, সবার সঙ্গে আনন্দময় মুহূর্ত পার হলো। 2 দিন পর দাদু বাড়ি থেকে বাসায় চলে আসি। ফেরার সময় বাবরিওয়ালা একা ড্রাইভ করবে। পাশের সিটে বাবা আমাকে বসতে বললেন। সামনের সিটে এসির হাওয়া বেশি গায়ে লাগে, বাবার অসুবিধা হয়। আমি চুপচাপ বাবরিওয়ালার পাশের সিটে বসি। একসময় পিছনে ফিরে দেখি মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। বাবরি চুল মন দিয়ে ড্রাইভ করছে। আমি খুব অস্বস্তিতে পড়ে যাই। সে বলে, হালকা ভলিউমে গান ছেড়ে দিব, আপনার ইচ্ছা। গানে ওনাদের আবার অসুবিধা হবে, থাক। আবারও নীরবতা। গাড়ি চলছে ধীর গতিতে। অভ্যস্ত হওয়ার আগে জোরে গতিতে ড্রাইভ করা যাবে না, বাবার আদেশ। এভাবে চললে পৌঁছাতে অনেক সময় লাগবে। আমি খুব করে চাই বাবা ঘুম থেকে উঠুক, কথা বলুক তারা, তবু এভাবে চুপচাপ বসে থাকার অস্বস্তি ভাবটুকু দূর হোক আমার। কখন যেন নিজেও ঘুমিয়ে পড়েছি জানি না। মায়ের ডাকে চমকে উঠে দেখি বাবা বাসার সামনে চলে এসেছি। রাত্রিবেলা হঠাৎ দরজায় ঠকঠক শব্দ, দরজা খোলাই আছে। মাথা তুলে তাকে দেখি বাবরি চুলওয়ালা। আমি অবাক হওয়ার ভাবটা লুকিয়ে দরজায় জিজ্ঞেস করি, কিছু বলবেন? একটু কথা ছিল। বলুন। ছাদে যাই? ছাদে? রাত 8টা বাজে। আমি যাচ্ছি, আপনি আসুন। সে ছাদে চলে যায়। আমি খানিকক্ষণ স্তব্ধ হয়ে থাকি। বাবা বাসার বাইরে, মা নিশ্চয়ই রান্নাঘরে, কিন্তু উনি ছাদে কেন ডাকছে আমায়? কি এমন কথা যে এখানে বলা যাবে না? তাছাড়া এই প্রথম উনি আমার রুমের দরজায় এসে দাঁড়িয়েছে। বিষয়টা আমাকে বেশ ভাবিয়ে তুলল। চিন্তিত মুখে ছাদে চলে এলাম আমি। সে দাঁড়িয়ে আছে অন্ধকারের মাঝে। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। বলুন। বাসায় কথা বললে আন্টি শুনতে পাবেন, তাই এখন বলুন কিভাবে যে বলি। আমি খানিকটা চমকে উঠে বলি, কোনো সমস্যা? কি ব্যাপারে? প্লিজ কিছু মনে করবেন না। আমার বন্ধু তনয় আপনার ফেসবুক আইডিটা চেয়েছে। এটা আপনি আমার রুমে বলতে পারতেন, তবে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড আব্বুর কাছে আছে। ওহো, তাহলে হোয়াটসঅ্যাপ নেই? তাহলে কি আপনার নাম্বারটা ওকে দিব? আমি খানিকটা বিরক্ত মিশ্রিত সুরে বললাম, তাতে কি হবে? ও আপনাকে কিছু বলতে চায়, সেটা আপনি জানলে এখনই বলুন। কি কথা? জরুরি কথা। যার কথা তার নিজেরই বলা উচিত। জরুরি কথা ফোনে কেন বলবে? সরাসরি বলতে বলুন। মিস মীরা, আপনি ওনাকে বলুন আমার সঙ্গে দেখা করতে। দেখা করবেন? জি, যেহেতু জরুরি কথা শোনা উচিত। সে কি প্রেমে পড়েছে আমার? কয়েক সেকেন্ড নীরবতা, একটা নিঃশ্বাসের শব্দ, তারপর খানিকটা অপ্রস্তুত স্বরে সে বলল, খুব সম্ভবত তাই। ওকে, আগামী পরশু দেখা করব। লোকেশন ঠিক করে আমি আপনাকে মেসেজ জানিয়ে দেবো। আচ্ছা, আর শুনুন, আপনিও যাবেন আমার সঙ্গে। আমি কোনোদিন কোনো পুরুষের সঙ্গে কথা বলিনি আপনি ছাড়া। কথাটা বলে আমি দ্রুত ছাদ থেকে নেমে আসি। রুমের দরজা বন্ধ করে দিই। চেয়ারে হেলান দিয়ে বসে দ্রুত পা নাচাতে থাকি। কপালে কি ছিল রে? শেষ পর্যন্ত বাবরিওয়ালার চুল। বন্ধু, কেন রে কপাল, কেন? নিজের কপালে চাপড়াতে লাগলাম। আরেকজন এসেছে বন্ধুর জন্য ফোন নাম্বার চাইতে। আবার জিজ্ঞেস করে পারমিশন দিব। তোমার পারমিশনের নিকুচি করি, এরকম আশ্চর্য হই না অনেক দিন। যথাসময়ে তনয় সাহেবের সঙ্গে দেখা করতে আমি বাবরি চুলাল্লার সঙ্গে একটা রেস্টুরেন্টে চলে আসি। ভার্সিটি শেষ হওয়ার আগেই বের হয়েছি। পথে আমার সঙ্গে যোগ দিয়েছে সে। রেস্টুরেন্টে বসে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে বাবরি চুলাল্লা উঠে গেল। আমি ডাক দিয়ে বলি, এই যে কোথায় যাচ্ছেন? এখনই আসছি। সে চলে যায়। আমি এবার বেশ মনোযোগী শ্রোতার মতো তনয়ের দিকে তাকাই। ছেলেটা দেখতে বেশ সুন্দর, গালে চাপদারি, সম্ভবত রাত জাগার স্বভাব আছে। চোখ দুটোর নিচে গভীর কালো দাগ পড়ে গেছে। সে বলল, আপনি কিছু অর্ডার দিন। আমি ভুরুকুসকে জিজ্ঞেস করলাম, আমরা কি এখানে তেহেরি খেতে এসেছি নাকি বার্গার? সে হতভম্ব হয়ে বলল, আপনার যেটা ভালো লাগে। আমরা কি শুধু খেতে এসেছি? না, দেখা করতে আর কথা বলতে। তাহলে কথা বলুন, খাওয়া দাওয়ার আলাপ পরে। তনয় হেসে বলল, আপনি কি জানেন আপনি অনেক সুন্দর করে কথা বলেন? জানতাম না, থ্যাঙ্কস।
আমি সুন্দর দেখতে এটা জানি, এটা বাদ দিয়ে অন্য কিছু বলুন। আপনি কি রেগে আছেন মিস মীরা? রেগে থাকলে দেখা করতাম না। আপনার জরুরি কথাটা কি এখন বলা যাবে, নাকি আরও শিরোনাম বাকি? সে হেসে বলছে, আচ্ছা বলুন। আপনার কীরকম ছেলে পছন্দ? আপনার বন্ধুর মতো, মঞ্জিরের মতো? সুদর্শন। সুদর্শন, বুদ্ধিমান, সৎ, কেরিয়ারে ফোকাস আর মানবিক গুণ সম্পন্ন। ওকে, যেহেতু মঞ্জিরের মতো ছেলে পছন্দ, কাজে আমি বলতে পারি মঞ্জির যদি কোনো কিছু সার্টিফিকেট দেয় সেটা আপনার বিশ্বাসযোগ্য। ডেফিনেটলি। ওকে। তনে ফোন বের করে কাউকে কল দিল, ফোনটা রাখলো লাউড স্পিকারে। রিসিভ করতেই শুনতে পেলাম মঞ্জিরের গলা। সে বলল, হ্যাঁ তনে বল, কিছু লাগবে? তুই কই? আসি আশেপাশে। কি হয়েছে? বন্ধু বলতো, সুদর্শন, বুদ্ধিমান, সৎ, কেরিয়ারে ফোকাসড আর মানবিক, এই গুণগুলো কি আমার মধ্যে আছে? হ্যাঁ আছে, শতভাগ আছে। থ্যাংক ইউ বন্ধু। তনে কলটা কেটে দিয়ে ফোনটা টেবিলে রেখে আমার দিকে তাকালো। আমি অদ্ভুত চোখে তাকিয়ে আছি। দারুণ মুড। ভালো লাগলো তার এই কৌশলটা। নিঃসন্দেহে তাকে বুদ্ধিমানের তালিকায় ফেলা যায়। আমি হাসি চেপে রাখার চেষ্টা করছি। সে বলল, সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিলড। তাহলে এখন আমি যদি মনের মানুষ হওয়ার আবেদন করি, গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কত %? সম্ভাবনা জেনে তারপর আবেদন করবেন? ছ্যাঁকা খেয়ে ব্যাকা হতে চাই না। 50-50। কেন? হতাশ হয়ে টেবিলে একটা চাপড় দিল সে। আমি হেসে বললাম, অলরেডি লাইনে একজন আছে। আয়মান, মায়ের বান্ধবীর ছেলে। মা প্রতিদিন এটা নিয়ে ঘ্যান ঘ্যান করেই চলেছে। তাকে বাদ দিয়ে আপনাকে কেন আমার ফ্যামিলি সিলেক্ট করবে? একটা কারণ দেখান। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, একটা না, 2টা কারণ বলছি। প্রথমত, আপনি। আপনার পছন্দের মানুষকে আপনার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে সহজে। আর দ্বিতীয়ত, মঞ্জির। আমি শুনেছি আঙ্কেল ওকে অসম্ভব ভালোবাসেন। এতটাই ভালোবাসেন যে আপনার সঙ্গে ওর বিয়েও দিতে চেয়েছেন। মঞ্জির যদি সুপারিশ করে, এটা আমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট। বাবরি চুলওয়ালা তার বন্ধুর বউ হওয়ার জন্য সুপারিশ করছে, বিষয়টা কল্পনা করে আমি শিউরে উঠলাম। এমন দিন জীবনে আসবে ভেবেছি কি কখনো? না, কখনই ভাবিনি। আমি মুচকে হেসে বললাম, সুন্দর উত্তর দিয়েছেন, ভালো লেগেছে। আমাকে? না, আপনার উত্তর। আমাকে কেন লাগেনি? লাগেনি যে এটা বলবো না। আপনি নিজেই বললেন সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন। আপনাকে যে কোনো মেয়েরই পছন্দ হবে, কিন্তু আমি আমার পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করব। আপনি যাই করতে চান, পরিবারের রাস্তা ধরে এগোতে হবে। সে কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিল, আপনি বলুন কবে আসবো? বাপরে, এত প্রেম! আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাব। তবে হ্যাঁ, আমার মনে হয় ফ্যামিলির সঙ্গে কথা বলার আগে আমাদের নিজেদের একটু করে অপরকে জানার চেষ্টা করা উচিত। এতে করে দুজনেই বুঝতে পারবো আমরা একে অপরের জন্য পারফেক্ট কিনা। তারপর না হয় ফ্যামিলি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমাকে কিছুদিন সময় দিন, তারপর জানাবো আমি আপনাকে অ্যাকসেপ্ট করব কি না। আমি কি কল দিতে পারবো? না। যেদিন আমার মনে হবে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি, আমি প্রস্তুত। সেদিন আপনাকে নিজে থেকেই কল দিব। আপনি অপেক্ষা করুন। এ কেমন কঠিন পরীক্ষায় ফেললেন আমায় মীরা? এই সামান্য প্রতীক্ষাটুকু করতে পারবেন না? এটা তো ফার্স্ট স্টেপ। এরপর কথা বলতে বলতে আপনাকে আমার জন্য আমার মনে ধরতে হবে, আপনাকে আমার জন্য পারফেক্ট হতে হবে। তারপর আমি আপনাকে বাড়িতে প্রস্তাব নিয়ে আসার অনুমতি দিব। তনয় অনেকক্ষণ চুপ করে রইল। গম্ভীর মুখে টেবিলে থুতনি লাগিয়ে কি যেন ভাবতে লাগলো। তার কাণ্ড দেখে হাসি পেয়ে গেল আমার। হেসে বললাম, এবার খাবার অর্ডার দিতে পারি। তনয়কে বিদায় জানিয়ে আমিও বাবরি চুলওয়ালার রেস্টুরেন্ট থেকে বের হই। আমার মনে অদ্ভুত আনন্দ। জানি না কেন, হয়তোবা বাবরি চুলের সামনে তার বন্ধুর নিকট সবচেয়ে আকাঙ্ক্ষিত হওয়ার কারণে। সে বলল, মিস মীরা, আপনাকে একটা রিকশায় তুলে দেয়, আপনি বাসায় চলে যান, আমি তনয়ের সঙ্গে আরও কিছুক্ষণ বসবো। আমি হাসি মুখে বললাম, আমি নিজেই রিকশা নিতে পারবো, আপনি যান। মীরা, আপনাদেরকে সুন্দর বানিয়েছে। কথাটা শুনে আমার পিত্তি জ্বলে গেল। সুন্দর বানিয়েছে কিভাবে বললো সে কথাটা? অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে মুখে হাসি ফুটে বললাম, তাই? হ্যাঁ। আর আপনি যখন হাসছিলেন ওর সঙ্গে, আমার ভালো লাগছিল দেখতে। সত্যি বলছি, ও আপনার জন্য পারফেক্ট একটা ছেলে। আমি মৃদু হেসে বললাম, আপনি যখন বলছেন তার মানে সে অবশ্যই পারফেক্ট, কিন্তু যে গুণগুলোর কারণে সে পারফেক্ট ওগুলো তো আপনার মধ্যেও ছিল। তবু আপনি কিন্তু রাজি হননি। আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে খুব অপছন্দ করেন।
বাবরি চুল চমকে উঠে বলল, না না, আপনাকে অপছন্দ করার দুঃসাহস আমার নেই। আমি নিজের অভাবেই পুড়ে মরি। শুধু একটা গুণের অভাব, আমাকে পূর্ণতা দিতে পারেনি যেটা ওর মধ্যে আছে। এই একটা জিনিসই ওকে আমার থেকে আলাদা করেছে। কি সেটা? টাকা পয়সা। টাকা পয়সা সবার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু মীরা আমার কাছে গুরুত্বপূর্ণ। জানেন তো, মাথার ওপর বাবা নামক ছায়াটা না থাকলে বোঝা যায় জীবন কি জিনিস। দার্শনিক কথাবার্তা ঘরে বসে শুনতে হয়, রাস্তায় দাঁড়িয়ে শুনতে ভালো লাগছে না। আমি রিক্সা নিচ্ছি, আপনি যান। মীরা, আপনি যান আগে। বাবরি চুল একটা রিক্সায় ডাক দিল। আমি উঠে বসলাম রিক্সায়। এমন সময় তনয় দৌড়ে এসে বলল, কতদিন অপেক্ষা করবো সেটা তো বললেন না। বেশি দিন অপেক্ষা করাবো না। যেদিন আমি প্রস্তুত হব মিস্টার বাবরি চুল আল্লাহর কাছ থেকে আপনার নাম্বার চেয়ে নিব। সেই দিন দ্রুতই আসুক। বন্ধু বাবরি, তুই সবসময় রেডি থাকিস, যে কোনো সময় মীরার কাছে তোর ডাক পড়তে পারে। আমি হেসে ফেললাম। তনের রিক্সাওয়ালাকে বলল, মামা তুমি কই থাকো? এই তো 2 গলি পরেই মামা। মামি আছে নাকি বাসায়? হ্যাঁ আছে। তনে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে রিক্সাওয়ালার হাতে দিয়ে বললো, এইটা না মামা, মামির জন্য কিছু কিনে নিয়ে যাইও। রিক্সাওয়ালার ভুবন জয়ী হাসি দিয়ে বলল, হ্যাঁ মামা, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মামা, ম্যাডামকে সাবধানে নিয়ে যাইবা, বুঝছো? হ্যাঁ মামা, বুঝছি। রিক্সা চলতে আরম্ভ করলো। আমি একবার পিছনে ফিরে তাকালাম না। আমার বড্ড জানতে ইচ্ছে করছিল এই মুহূর্তে বাবরিওয়ালার মুখটা কি হাসি হাসি নাকি বিষাদের ছায়া নেমে এসেছে তার মুখে। অবশ্য বিষাদে পড়ার কারণ দেখি না। বিষাদময়ী তো কেবল আমি বোকার মতো তার জীবনে ছায়া হতে চেয়েছিলাম, সে তো কভু ছিল না আমার। বাসায় ফিরে দরজা বন্ধ করে অস্থির পায়ে পায়চারি করতে থাকি। বুকের ভেতরটা কেমন জানি গুমোট লাগছে। পায়ের নিচের মেঝেটা যেন স্থির থাকতে চায় না। এক কোণ থেকে আরেক কোণে হেঁটে যাচ্ছি, আবার ফিরে আসছি, আয়নার সামনে এসে দাঁড়াই, আবার সরে যাই। আমার ভেতর যে কি হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। একসময় বালিশে উপর হয়ে শুয়ে পড়লাম। আমি খানিকটা জেদের বসে তনের সঙ্গে দেখা করেছি আজ। আমার খুব ইচ্ছে করছিল বাবরি চুলের সম্মুখে কারো থেকে ভীষণ রকম প্রায়োরিটি পেতে। সেটা পেয়েছি, কিন্তু মন ভরছে না। বাবরি চুলের মাঝে বিন্দুমাত্র ঈর্ষার ছায়াও নেই। তনেকে অনেক সিরিয়াস মনে হলো। দেখা করাটা হিতের বিপরীত হয়ে যাবে না তো? পরদিন ভার্সিটি থেকে বের হয়ে রিক্সা অপেক্ষা করছি। কোত্থেকে একটা বাচ্চা এসে একগুচ্ছ ফুল দিয়ে বলল, আপু আপনার জন্য এটা। আমার জন্য মানে? স্যার দিতে কইছে। কোন স্যার? স্যার নাম জানি না, সুন্দর মতন লম্বা কইরা। চুল কেমন? খাড়া চুল, সুন্দর। আমি বোধহয় খুশি হওয়ার বদলে হতাশ হলাম। তনে আমাকে ফুল পাঠিয়েছে, তার মানে আশেপাশে আছে। এদিক সেদিক তাকে খুঁজলাম, পেলাম না। ফুলগুলো নিয়ে নিচে চলে এলাম। শুক্রবার দুপুরবেলা বাবরি চুল এক গাদা খাবার দাবার নিয়ে হাজির। খাবারগুলো মাকে দিয়ে বলল, আন্টি তনে এগুলো আপনাদের জন্য পাঠিয়েছে, ওর মায়ের হাতের রান্না। আমি ভুরু কুচকে বাবরিওয়ালার দিকে তাকালাম। সে এসে বলল, আপনার জন্য পাঠায়নি, আঙ্কেল আন্টির জন্য পাঠিয়েছে। জানতো এখান থেকে। বিরক্ত হয়ে নিজের রুমে এলাম। আমি ছেলেটা কি পাগল? চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম। যে কোনো মেয়েই হয়তো এরকম পাগলামি দেখলে খুশি হবে। সিনেমাটিক কাজ কারবার, কিন্তু আমার মোটেও খুশি লাগছে না। কোনো অদ্ভুত এক অপ্রাপ্তি আমাকে দ্বিধা বিষাদগ্রস্ত করে তুলছে। আমি যাকে চাইতাম এই কাজগুলো যদি সে করতো, আজ আমি হতাম জগতের সবচেয়ে সুখী মেয়ে। জীবনটা এত বিচিত্র কেন? খানিকক্ষণ পর দেখি বাবরিওয়ালা উঠানে দাঁড়িয়ে আছে। আমি তার সম্মুখে এসে সিরিয়াস মুখে জানতে চাইলাম, তনের সম্পর্কে কিছু বলেন তো আমাকে, ছেলেটা কেমন? সে মাথা ঝাঁকে উত্তর দিল, ভালো, আপনার মতোই চঞ্চল, হাসি খুশি মিশুক। আমি চঞ্চল? এখনো? বাবরি চুল কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এখন একটু কম। ব্যাপার কি মীরা, আপনার চঞ্চলতা কমে গেছে কেন? আমি আমাকে বদলে ফেলেছি, কিন্তু কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। মীরা, আপনি যেমন ছিলেন তেমনই থাকুন, ওভাবেই আপনাকে সবচেয়ে বেশি মানায়, প্লিজ চেঞ্জ হবেন না। আমি প্রসঙ্গে এড়িয়ে বললাম, তনের ব্যাপারে বলুন না কিছু, খুব আগ্রহী মনে হচ্ছে, আপনি তো সেটাই চান। হঠাৎ সে আমার চোখের দিকে নিষ্পলক চোখে তাকালো। আমি ম্লানভাবে হাসলাম। সে স্থির চোখে তাকিয়ে আছে। আমি মুচকি এসে বললাম, কি হলো বলুন। দুজনে উঠানে হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলাম। সে তনের ব্যাপারে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিল আমাকে। আমি খানিকটা ইচ্ছাকৃতভাবে অবাক হওয়ার ভান করে কথাগুলো শুনছিলাম। এক পর্যায়ে সে বলল, তনয়কে আমার খুব মনে ধরেছে তাই না? ছেলেটা তো মনে ধরার মতোই, আপনার বুঝি ঈর্ষা হয়? ঈর্ষা কাকে? তনয়কে? হয় কেন? তা হবে কেন?
মীরা দুনিয়াতে এক পিছিয়ে আছে আর তাকে অন্য কেউ পেয়ে যাচ্ছে, তাতে আমার ঈর্ষা কেন হবে? আমি তো কখনো মীরাকে পেতে চাইনি। আমি ভেতরে ভেতরে রেগে গেলাম, মুখে প্রকাশ করলাম না, তবে অসম্ভব বেদনা আমার গলা চেপে ধরল। আমি তো জানি সে আমাকে কখনো চায়নি, তাই বলে সেটা মুখে বলতে হবে? হৃদয়টা একেবারে ছিঁড়ে গেল আমার। মাঝখানে 2 দিন পেরিয়ে গেল। বাবার গার্মেন্টসের জন্য জমি কেনা হয়েছে। একদিন মা গিয়ে জায়গাটা দেখে এসেছে। বাবা কয়েকদিন ধরেই বারবার বলছিলেন, চল যাই, জায়গাটা দেখবি না? আমি কয়েকদিন যাবত তো আগ্রহ পাচ্ছিলাম না। আজকে ভীষণ দম বন্ধ লাগছে, মনে হলো একটু ফ্রেশ বাতাসের দরকার। বাবাকে জানালাম, বাবা জানালেন তিনি ব্যস্ত আছেন, আজকে নিয়ে যেতে পারবেন না। আমি খানিকটা হতাশে বললাম, কাজ বাদ দিয়ে চলো না আব্বু, আমার দম বন্ধ লাগছে, একটু খোলা হাওয়ায় যাবো ভাবছিলাম। মঞ্জিরকে নিয়ে যা। ওনার সঙ্গে যাব না। আরে যা, ঘুরে আয়, ভালো লাগবে। বাবা বাবরি সুলালাকে ডেকে গাড়ি বের করতে বললেন। পিছনের সিটে বসলাম আমি। পথে যেতে যেতে কয়েকবার লুকিং গ্লাসে আমাদের চোখাচোখি হলো। সে হঠাৎ বলল, তনয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? না। দ্রুত ছেলেটাকে ফোন করুন, ও আপনার ফোনের আশায় সারাদিন বসে থাকে, তাই নাকি? পথে এক চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে চা নিয়ে আসলাম। আমি চায়ের কাপ নিতে গিয়ে খানিকটা চা ছলকে আমার জামায় পড়ে যায়। বাবরি চুল ছুটে গিয়ে দোকান থেকে কয়েকটা টিস্যু পেপার এনে দিয়ে বলল, গায়ে পড়েছে, পুড়ে গেছে কি? পানি ঢালবেন? না না, শুধু জামায় পড়েছে। সে দ্রুত কোথাও একটা ছুটে যায়, তারপর ফিরে আসে ভেজা রুমাল নিয়ে বলল, জ্বালাপোড়া করলে এটা লাগিয়ে রাখুন। চা শেষ করলাম আমরা। সে দ্রুত গাড়ি চাইলে একটা ফার্মেসির সামনে এসে গাড়ি থামায়। তারপর কিনে আনে একটা বার্নার টাইপ মলম, যেটা পুড়ে যাওয়া ক্ষত স্থানে লাগাতে। আমি বললাম, আপনি অযথাই এত ব্যস্ত হচ্ছেন কেন? সেরকম কিছু হয়নি। হয়তো এখন বুঝতে পারছেন না, পরে কিন্তু ফোসকা পড়ে যাবে। জ্বালা পোড়া করলে এটা ইউজ করুন, কমে যাবে। সামান্য গরম চা পড়েছে, তাও টকবগে গরম না। এত সামান্য গরমে কিছু হয় না। জ্বলছে না একটুও? মাঝে মাঝে মানুষকে দেখে অবাক লাগে। এরা বাইরের জ্বালাপোড়া দেখে অস্থির হয়ে যায়, অথচ ভেতরের জ্বালাপোড়ার খবর রাখে না। কি বললেন? গাড়ি ব্রেক করে সে আমার দিকে তাকালো। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, দুনিয়ার সবাই বলে আমি নাকি অবুঝ, কিছু বুঝি না, জানেন? আপনার মতো অবুঝ বান্দা আমি আর দেখিনি একটাও। কথা কি বোঝেন না নাকি ভান ধরেন মিস মীরা? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনার এসব অভিনয় দেখতে দেখতে আমি ক্লান্ত। কিসের অভিনয়? সত্যি আমি বুঝতে পারছি না। ঢং বন্ধ করুন, গাড়িটা স্টার্ট দিন। সে গাড়ি স্টার্ট দিল। আমি জানালা দিয়ে বাইরে তাকাই। অনেক দিন ধরে জমিয়ে রাখা ক্ষোভটা ঝাড়তে পেরে আমার ভীষণ হালকা লাগছে। জানালার কাজ নামিয়ে দিয়ে ফুরফুরে বাতাসে নিজেকে মেলে ধরলাম। এরপর আর তেমন কোনো কথা হলো না আমাদের। লোকেশনে গিয়ে চুপচাপ পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম। এখন বেশ সতেজ অনুভূত হচ্ছে। মাঝে মাঝে সে আমাকে দেখিয়ে দিচ্ছিল কোথায় কি হবে। ফেরার পথে কেউই কোনো কথা বললাম না। হঠাৎ বেজে উঠল ওর ফোনটা। আমার দিকে তাকিয়ে বলল, তনয়, রিসিভ করব? আপনার ইচ্ছা। রিসিভ করলে আপনার কথা জিজ্ঞেস করবে, করুন, লাউড স্পিকার দিন। মঞ্জির গাড়ি থামিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে তনয়ের কণ্ঠস্বর শোনা যায়, বন্ধু বাবরি, ও আসছে? কি পরে আসছে? সে এক পলক আমার দিকে তাকিয়ে উত্তর দিল, সবুজ জামা। টিয়া পাখির মতো লাগতেছে নিশ্চয়ই। ইসরে, আমি কেন থাকতে পারলাম না ওখানে? বন্ধু, ওরে আমার কথা বলছোস? কি বললি? বেশি করে বল, সে জানুক আমি তার দুঃখে কেমন দেবদাস হয়ে যাচ্ছি। বলবো। আচ্ছা শোন, ওকে কিন্তু বলিস দ্রুত আমাকে ফোন দিতে। আমাকে ভালো না লাগলে নাই, অন্তত ফোন করুক, আমি আর ওয়েট করতে পারছি না। আচ্ছা প্লিজ দোস্ত, আমার জন্য এই কাজটা করে দে, ওকে একটু বোঝা। আচ্ছা ভিডিও কল দিব, পাগলামি করিস না, আমি বলবো, রাখি। কল কেটে দিয়ে একটা শ্বাস ফেলে সে বলল, দেখলেন আমার বন্ধুর কী অবস্থা আপনার জন্য? আপনি সেদিন দেখা না করলে আজকে এই অবস্থা হতো না। আপনি ওকে প্রশ্রয় দিয়েছেন। এখন যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিন, কল দিন ওকে। আমি কি বলবো ভেবে পেলাম না। বাবরি সুলালা আমার দিকে তাকিয়ে আছে। বাতাসে আবার খোলা চুল উড়ে এসে গাল ঢেকে দিল। সে হঠাৎ বলল, তনয়কে কি বলবো? আপনার চুল উড়লে দেখতে ভালো লাগে না? তনয় সারাক্ষণ আপনার ব্যাপারে এটা সেটা জানতে চায়, হাজারটা প্রশ্ন আপনাকে নিয়ে। মীরার কি পছন্দ,
মীরার ভালো দিক কোনটা, মীরার খারাপ দিক কোনটা, মীরার পছন্দের খাবার কি, কালার, মীরা কি করতে ভালোবাসে, এরকম প্রশ্ন করতেই থাকে। আমি ঠোঁট উল্টে বললাম, এসবের উত্তর আপনি জানেন নাকি? পর্যবেক্ষণ করে যতটুকু জানি সেটার উত্তর দেয়। বাপরে, আপনি দেখে আমার ব্যাপারে পিএইচডি করে ফেলেছেন। সে চুপ করে রইল। আমি বললাম, আচ্ছা আপনি কি চান, আমি ওনার সঙ্গে কথা বলি? এটা পুরোটাই আপনার ব্যাপার। আপনার কোনো পরামর্শ আছে? না। আমি স্তব্ধ হয়ে যাই। অদ্ভুত এক পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছে। ছেলেটা ওদিকে অপেক্ষা করছে। আমি জানি প্রিয় মানুষের জন্য অপেক্ষা কতটা বেদনার, কতটা কষ্টের। ওনাকে আর অপেক্ষায় রাখবো না। আমি ফোন করব, কথা বলবো, তারপর বলে দিব আমি আমার মনটা অনেক আগেই অন্য কাউকে দিয়ে বসে আছি। আপনাকে নতুন করে আর দেওয়া সম্ভব নয়। বাসায় পৌঁছে গাড়ি থেকে আমি দাঁড়িয়ে রইলাম। নেমে বাবরি সুলাল্লাহ হঠাৎ এসে পাশে দাঁড়াতে আমি বললাম, ওনার নাম্বারটা আমাকে দিন। সে চমকে উঠে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, টেক্সট করে দিব, দিন। আর কথা হলো না। আমি বাড়ির ভেতরের দিকে পা বাড়লাম। সে পেছন দিক থেকে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, অভিনন্দন মিস মীরা, নতুন জীবনের জন্য শুভকামনা। আমি মনস্থির করেছি আজ রাতেই তনয়কে ফোন করব, তাকে জানাবো আমার পক্ষে সম্ভব নয়, ক্ষমা করবেন। কিন্তু তনয়ের নাম্বার সহ বাবরিওয়ালার কোনো মেসেজ এলো না। পরদিন সকালে বাবা নিচে ডাকলেন। গিয়ে দেখি বাবরি সুল আর অফিসের একজন কর্মকর্তা। আমাদের নতুন কোম্পানি যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। বাবা অনেক উচ্ছ্বসিত। কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজও শুরু হবে খুব শীঘ্রই। আপাতত প্ল্যানিং নিয়ে কাজ চলছে। বাবা এখন এই দুজন কর্মকর্তা নিয়োগ দিয়ে দিলেন, যাতে শুরু থেকেই একসঙ্গে পরিকল্পনা মাফিক কাজ করা যায়। সবার সামনে বাবা বললেন, নতুন কোম্পানির সিওর দায়িত্ব মঞ্জিরকে দিলাম। আজ থেকে মঞ্জির আমার কোম্পানির সিইও। আমি হেসে বাবরিসুলকে বললাম, কংগ্রাচুলেশন, মিষ্টি এনে খাওয়ান। সে আমার দিকে অদ্ভুত চোখে তাকালো। আমি বুঝতে পারছি না এই দৃষ্টির মানে কি। তার চাহনি বড় রহস্যময়। কিছুক্ষণ পর নিজের রুমে বসে আছি। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। আমি দরজা খুলে দেখি বাবরি সুলাল্লাহ দাঁড়িয়ে, দুই হাতে দুইটা মিষ্টির প্যাকেট। দুইটা আমার সামনে এগিয়ে দিয়ে বললে, এটা আমার নতুন জবের জন্য, আর এটা আপনার নতুন জীবনের জন্য। আমি ঠোঁট বাঁকা করে হেসে দুইটা মিষ্টি তুলে নিয়ে যাচ্ছিলাম। সে প্যাকেট দুইটা টেবিলের উপর রেখে বলল, প্যাকেটের সবগুলো আপনার জন্য, দুইটা বক্সে রেখে দিন। আমি বললাম, অসংখ্য ধন্যবাদ, রেখে দিন। এনিওয়ে, তনয়ের নাম্বারটা তো দিলেন না। বাবরিসুল ধীরে ধীরে আমার কাছাকাছি এসে দাঁড়ালো। তার দৃষ্টি এত গভীর যে আমি অপ্রস্তুত হয়ে চোখ দুটো বন্ধ করে ফেললাম। চোখ মেলে দেখি সে আরও কাছে। হঠাৎ করে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি স্বাভাবিকভাবেই দুপা পিছিয়ে গেলাম, কিন্তু তাতে দূরত্ব বাড়ল না। সে আবারও এক ধাপ এগিয়ে এলো। এবার আর পালানোর জায়গা রইল না। পিঠে দেয়ালের শক্ত স্পর্শ টের পেয়ে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আমার শরীর স্থির হলেও ভেতরের অস্থিরতা যেন মুহূর্তেই বেড়ে যাচ্ছিল। সে আমার চোখে চোখ রেখে বলল, আপনি তনয়কে ফোন দিবেন না। আমি অস্ফুটে বললাম, কেন? আপনি তনয়ের হতে পারেন না। কারণ আপনি আমার। আই লাভ ইউ মীরা। আমি হতবাক হয়ে গেলাম। যেন মুহূর্তের মধ্যেই চারপাশে সব কিছু থেমে গেল। নিঃশ্বাস নিতে হবে এই কথাটাই ভুলে গেলাম আমি। জীবনের এতগুলো বছরের মধ্যে সম্ভবত এটাই সবচেয়ে আশ্চর্যজনক, সবচেয়ে অবিশ্বাস্য অনুভূতি। ভেতরে ভেতরে এক অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। থর থর করে কেঁপে উঠল আমার ঠোঁট দুটো, অথচ কোনো শব্দ বের হলো না। সে বলল, আপনি তনয়ের হতে পারেন না, কারণ আমি আপনাকে ডিজার্ভ করি। আপনি যদি কারো হতেই হয়, সেটা আমি। এমন সময় বাবার ডাক শোনা গেল, মঞ্জির। সে বলল, নিচে যাচ্ছি। শুনুন মিস মীরা, আমি এখন আর সামান্য কর্মচারী নই, আমি একটা বড় কোম্পানির সিইও। আমার সমস্ত ইনসিকিউরিটি শেষ হয়ে গেছে। আপনি পাশে থাকলে আমি পুরো পৃথিবী জয় করতে পারবো। একদিন আমার নিজেরও এরকম কোম্পানি থাকবে মীরা, শুধু এই মুহূর্তে আপনি আমার থাকুন। সে বেরিয়ে যায় ঘর থেকে। আমি বোধহয় অবশ্যই পড়েছি। আমার হাত পা নাড়ানোর শক্তিটুকু পাচ্ছি না। ধপ করে মেঝেতে বসে পড়লাম আমি। কতক্ষণ এভাবে কেটে গেছে আমি জানি না। হঠাৎ ফোনে নোটিফিকেশনের শব্দে আমি সংবিত ফিরে পেলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম বাবরি সুলাল্লাহর মেসেজ। সে লিখেছে, আমি তনয়কে জানিয়ে দিব আপনি না বলে দিয়েছেন। ওকে নিয়ে আপনার ভাবতে হবে না। তনয়ের বদলে আপনি আমাকে নিয়ে ভাবুন।
আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাকে ভালো রাখতে পারবো মীরা। আপনি প্লিজ ভেবে দেখুন আমাকে কোনোভাবে ভালো লাগানো যায় কি না। আমি ফোনটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকি। জানি না এই মুহূর্তে আমার খুব হাসি পাচ্ছে। এতদিন যাকে আমি বুঝতে পারিনি সে আজ এত স্পষ্ট হয়ে ধরা দিল। পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগছে। হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো আমার। সে কেন এতদিন চুপ ছিল? যখন আমাকে তনয়ের দিকে ঠেলে দিচ্ছিল তখনই কি সে আমাকে ভালোবাসতে শুরু করেছে, নাকি আরও আগে থেকে সে আমাকে পছন্দ করতো, যেটা বলার সুযোগ ছিল না? আজ সিইও হওয়ার পর হঠাৎ করে সাহস জন্মেছে? এরকম অজস্র প্রশ্ন মাথায় নিয়ে আমি অস্থির হয়ে উঠলাম। তবে অস্থিরতার ভেতরে বুকের ভেতর সীমাহীন আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে গেলে যেমন আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দ যতই সময় গড়াচ্ছে আমি স্বাভাবিক হচ্ছি ততটাই তীব্রতর হচ্ছে এই আনন্দের রেশ। বাবা নিচে ডাকলেন। ড্রয়িং রুমের সোফায় বসে 2-3 জন লোক কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছে। কাছে যেতে বুঝলাম ব্যবসায়িক আলোচনা। হঠাৎ মঞ্জির আসলো আমার সঙ্গে, চোখাচোখি হতে মুচকে হাসলো সে। আমি শিউরে উঠলাম। নিজেকে খানিকটা আড়াল করে বাবার পাশে এসে বসি। বাবার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলাপ করলেন। মাঝে মাঝে মা, কখনো কখনো বা বাবরিসুলের মতামত। অনেকক্ষণ ধরে আমাদের এই আলোচনা ছিল। পুরো আলোচনায় কমার্শিয়াল। হঠাৎ বাবরিসুল বলল, আঙ্কেল। আমরা সবাই মনোযোগী হয়ে তার দিকে তাকালাম। ধারণা করলাম কোনো আইডিয়া দেবে, কিন্তু আমার পুরো চিন্তা ভাবনা জগতে চমকে দিয়ে সে বলল, আমি মীরাকে বিয়ে করতে চাই। অজান্তে আমার চোখ দুটো তুলনামূলক বড় আকার ধারণ করলো। আমি কোনো মতে ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলাম। আজকে তোর হলোটা কি? একের পর এক বিস্ময়কর ব্যাপার ঘটিয়ে যাচ্ছে। বাবা হেসে বলেন, আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। কই গো মীরার মা, এদিকে আসো। মা ছুটে আসলেন। বাবা আনন্দিত গলায় মাকে বললেন, মঞ্জির রাজি হয়েছে, মীরাকে বিয়ে করবে ও। উচ্ছ্বসিত হয়ে ওঠে বাবা মঞ্জিরের সঙ্গে কোলাকুলি করলেন। এই দৃশ্য দেখে আমার মুখটা লজ্জায় আগুন হয়ে গেল। উঠতে ইচ্ছে করছিল, ঘর ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, তবু শরীর নড়ছিল না। মনে হচ্ছিল পা দুটো যেন মেঝেতে শিকড় গজিয়ে বসে গেছে। মঞ্জির এবার আমার দিকে তাকায়, স্পষ্ট করে জানতে চাই, মীরা, আপনার কি কোনো আপত্তি আছে? আমি এবার লজ্জায় লাল থেকে নীল হতে শুরু করেছি। কিছু বলার আগে বাবা বললেন, ওর কোনো আপত্তি নেই, আমি যাকে বলবো তাকে বিয়ে করবো। ধন্যবাদ আঙ্কেল, আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো ইনশাল্লাহ। তার কণ্ঠে কৃতজ্ঞতা, ভদ্রতা আর দায়িত্ববোধ স্পষ্ট। বাবা মঞ্জিরের হাত চেপে ধরে বসে আছেন। মাঝে মাঝে আর চোখে ঘরের পরিবেশ পর্যবেক্ষণ করে আমি শিউরে উঠছি। ঘরের ভেতরটা যেন হঠাৎ করে উৎসব মুখর হয়ে উঠেছে। একটু থেমে সে আবার বলল, আঙ্কেল, আমি কি মীরার সঙ্গে কিছুক্ষণ আলাদা করে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, যাও, কথা বলো তোমরা। মঞ্জির হালকা হাসি নিয়ে বলল, আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আসলে আজ আমার জন্মদিন। আজকের এই দিনেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিলাম। মনে হচ্ছে আজ থেকে জীবনটা অন্যদিকে মোড় নিল। মীরার সঙ্গে দুটো কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। বাবা আদুরে ভঙ্গিতে ধমক দিয়ে উঠলেন, এই কথা আগে বলিস নাই কেন? তোর জন্মদিন আর তুই চুপচাপ। তারপর আমার দিকে তাকে বললেন, মীরা মা, আমার বাবাটাকে নিয়ে বাইরে যেত, একটু ঘুরে আয়। আমি আশ্চর্য হয়ে বাবার মুখের দিকে তাকালাম, যিনি কোনোদিন আমাকে কোনো পুরুষ লোকের সঙ্গে কথা পর্যন্ত বলা পছন্দ করতেন না, তিনি আমাকে বিনা কারণে তার সঙ্গে বাইরে যাওয়ার আদেশ করেছেন। মায়ের মুখেও সম্মতির হাসি। আমি যন্ত্রের মতো নিঃশব্দে উঠে নিজের রুমে এলাম। দরজা বন্ধ করে বুকের উপর হাত রাখলাম। হৃদয়টা যেন দৌড়াচ্ছে। কেমন অনুভূতি! পুরো শরীর জুড়ে বিচিত্র এক ছটফটানি অনুভূতিরা দৌড়ে বেড়াচ্ছে। রেডি হতে হতে আমার গা রীতিমতো কাঁপতে লাগলো। আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখলাম একে। আজকের আমি কেমন অচেনা, কেমন নতুন, এতটা রক্তিম, এতটা লাজুক এর আগে কখনো হয়নি আমি। কোন জামাটা পরবো আজকের দিনটা তার কাছে যতটা স্পেশাল, আমার কাছেও ততটাই। পোশাক বাছাই করতে পারছি না, দ্রুত হার্টবিট হচ্ছে। দাপ করে শীত হয়ে শুয়ে পড়ি আমি। খানিকক্ষণ চুপচাপ শুয়ে থাকি। চোখ বুঝলেই তার চেহারাটা চোখে ভেসে ওঠে। কেবলই মনে হচ্ছে সে আমাকে খুব শক্ত করে একবার জড়িয়ে ধরুক। এই সমস্ত অস্থিরতার অবসান বোধ হয় তখনই ঘটবে। অনেক সময় নিয়ে রেডি হলাম। এরপর একসঙ্গে বাইরে বের হলাম আমরা একসাথে। এর আগেও তো অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আজ সম্পূর্ণ নতুন এক সম্পর্কে পা রাখার ঠিক আগ মুহূর্ত। এই অনুভূতি পুরোপুরি আলাদা, একেবারে অন্যরকম। বাসা থেকে বের হওয়ার পথের ধারে দাঁড়ালাম। রিক্সার জন্য অপেক্ষা করছে। আজকে প্রথম একসঙ্গে রিক্সায় উঠবো আমরা।
আমি অস্থিরতায় ছটফট করতে করতে স্থির থাকার ভান করছি। সে বলল, আঙ্কেল গাড়ি নিতে বলেছিলেন, আমি চাচ্ছি না, আপনার কোনো সমস্যা নেই তো? আমি দ্রুত উত্তর দিলাম, না, ইটস ওকে। আজকে আপনার জন্মদিন, আগে জানাননি কেন? জানালে কি হতো, অন্তত উইশ করতে পারতাম। সে মিষ্টি করে হেসে বলল, উইশ? এটা আমাকে কেউ কোনোদিন করেনি। আমার জন্মদিনে আমাকে হ্যাপি বার্থডে বলার কেউ ছিল না মীরা। আপনি আমাকে উইশ করবেন এটা আমার কল্পনাতেও ছিল না। এনিওয়ে, এখন করুন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে কি উইশ করা যায় না? না, আমি খুবই বিব্রত। পুরো বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগার কিছু নেই, আমাকে খারাপ ভাববেন না, লুবিও ভাবার দরকার নেই, একটু সময় নিন, আমি নিজেকে ব্যাখ্যা করব। আমি আপনাকে লোভী ভাববো কেন? আশ্চর্য, রাজ্য আর রাজকন্যা একসঙ্গে পেয়ে যাওয়ার লোভে আমি বিয়ে করতে চাচ্ছি এরকম মনে হচ্ছে না আপনার? না, আমি তো জানি আপনি সৎ। বাবরি সুললা ফিক করে হেসে বলল, থ্যাঙ্কস মিনা আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমি আসলে খুবই সরি আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য। এমন সময় একটা রিক্সা পেয়ে যাই, উঠে বসি রিক্সায়। সে বসে আমার পাশে। আমি অস্বস্তিতে মরে যাচ্ছি। অন্যদিকে মুখ করে নিজেকে স্বাভাবিক রাখার অদম্য চেষ্টা করে চলেছি আমি। সে বলল, আচ্ছা আপনার কি একবারও আমাকে খারাপ মনে হচ্ছে না? এটা কেমন ছেলে যে নিজের বন্ধুর জন্য সুপারিশ করে, এখন আবার নিজেই প্রস্তাব দিচ্ছে, এমন মনে হয়নি মীরা? আমি মাথা নিয়ে উত্তর দিলাম, একবারও না। আমি কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি না। খুব ভালো। বিয়েবাড়িতে যেদিন জানতে পারি আঙ্কেল আমাকে জামাই বানাতে চান, আমি বিষয়টা একেবারেই মেনে নিতে পারিনি। এটা মেনে নেওয়ার মতো নয় আসলেই, কিন্তু মীরা যত সময় গড়িয়েছে আমি আপনাকে তত বেশি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করব বুঝতে পারবো না। আপনাকে একদিন বলেছিলাম না আমি আপনাকে খুব স্নেহ করি? সত্যি আপনি আমার অনেক আদরের। এর চেয়ে ভালো শব্দ খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে বোঝাতে পারবো আপনাকে আমি কতটা ইয়ে করি। আমি তার মুখের দিকে তাকে প্রশ্ন করলাম, ভালোবাসেন? সে খানিকটা চমকালো, হাতের ইশারা করে বলল, ওই দিকে তাকান। কোন দিকে? যেদিকে ইচ্ছা। আমি অন্যদিকে তাকালাম। সে তৎক্ষণাৎ অস্থির স্বরে বলে উঠল, মীরা প্লিজ এভাবে আমার দিকে তাকাবেন না, আমি শেষ হয়ে যাই। মানে বুঝতে হবে না, আপনি তাকালে আমার মনের ভেতর কেমন একটা অনুভূতি হয়, আগুন ধরে যায় টাইপের অনুভূতি। এটাকে আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। আমি মুখ টিপে হাসলাম। তার মানে এই পথের পথিক আমি একা নই, সে একই রোগে আক্রান্ত। আমার ভেতর যে অস্থিরতা, এর রেশ তাকে ছুঁতে পেরেছে অবশেষে। সন্ধ্যা নেমেছে, দিনের আলোটা যেন ক্লান্ত হয়ে গুটিয়ে নিচ্ছে নিজেকে। আকাশের গায়ে হালকা কমলা আর বেগুনি মিশেল, ঠিক যেন অসম্পূর্ণ কোনো অনুভূতি। পুরোটা বলা হয়নি এখনও। রিক্সা চলেছে মসৃণ ছন্দে। রাস্তার শব্দ, দূর থেকে ভেসে আসা আজানের শেষ টান, দোকানগুলোর আলো জ্বলে ওঠা, সবকিছু মিলে একটা মোহনীয় সন্ধ্যা তৈরি হয়েছে। আমার খোলা চুলের ফাঁক গলে বাতাস ঢুকে পড়ছে গালছিয়ে। দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা। এই নীরবতা অস্বস্তিকর নয়, কিছুটা ভারী। বহুদিন জমে থাকা কথাগুলো বাতাসে ভাসছে, কিন্তু এখন উচ্চারণের সাহস পায়নি। হঠাৎ রিক্সাটা খানিকটা দুলে উঠলে আমাদের কোনোই দুটো একসঙ্গে লেগে যায়। এক মুহূর্তের স্পর্শ, অথচ বুকের ভেতর কেমন করে উঠল। পরিস্থিতি স্বাভাবিক করতে সে বলল, মীরা আপনি হয়তো ভাবছেন এরকম হুটহাট করে কেনই বা প্রপোজ করলাম। আমি নিজে আশ্চর্য নিজের আচরণে। আমি তো এরকম মানুষ নই। হঠাৎ এমন কী হয়েছে জানি না, আমার শুধু মনে হয়েছে আপনাকে আটকাতে হবে। তনয়ের পাগলামি সিরিয়াস লেভেলে চলে গেছে। আজকের মধ্যে আপনি ফোন না করলে সে আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতো। আমি হেসে বললাম, তনয় আমাকে মেরে নিয়ে যেত তাই না? সেজন্য আপনি তড়িঘড়ি করে মীরা, আপনি যা ইচ্ছে ভাবুন। এই মুহূর্তে আমার নিজের কাছে নিজেকে অবিশ্বাস্য লাগছে। আমি জানি আপনারা অবাক হয়েছেন, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। তনয় সত্যি আপনাকে নিয়ে যেত, ওর সেই পাওয়ার আছে। আমি গতকালে নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে একটা সিদ্ধান্তে এসেছি। হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু এটা কিভাবে বলবো তা বুঝতে পারছিলাম না। আজকে আঙ্কেল আমাকে সিইও ঘোষণা করে দিয়েছেন, জানি এটা অতটাও বড় বিষয় না আপনার জন্য, কিন্তু আপাতত আমার কাছে এটা বিশাল কিছু। অন্তত একটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য এটা যথেষ্ট। এটাই মূলত আমার সাহস বাড়িয়ে দিয়েছে। আঙ্কেলের পছন্দকে সম্মান জানাতে আপনি বিয়েতে রাজি হয়েছেন, এটা আমি জানি। মীরা প্লিজ আমাকেও একটু বিবেচনায় রাখুন। আমি ছেলেটা অতটা অযোগ্য নই, একবার সুযোগ দিয়ে দেখুন। খানিকক্ষণ চুপ থেকে সে আবার বলল, আপনি তো আমাকে পছন্দ করেন না, সেদিন তো বললেনই আপনি চাননি আমাদের বিয়ে হোক। তবু নির্লজ্জের মতো আজকে আপনাকে সব বললাম। আমি সরি, ভীষণ সরি, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না মীরা।
আমার খুব হাসি পেল কথাগুলো শুনে। এই ভুল কি ভাঙিয়ে দিব, তাকে কি বলে দিব আমি আপনাকে কত তীব্রভাবে চাইতাম? না থাক, এখনই না, যত কেঁদেছি প্রতি ফোঁটা চোখের জল উসুল করে তবেই বলবো। মুখ টিপে হাসলাম আমি। তার এই গরিবী হাল দেখতে ভালো লাগছে। সে নিজেকে অযোগ্য ভাবছে, এটা আমার জন্য সুখকর নয়, কারণ এভাবে তাকে আমি ভালোবেসেছি। তবে ভাবতে ভালো লাগছে সে নিজেকে আরও বেশি যোগ্য করার চেষ্টা করছে। এই অনুভূতি সুন্দর। আমরা একটা খোলামেলা জায়গায় এসে রিক্সা থেকে নামলাম। চারপাশ জুড়ে শুনশান নীরবতা, লোকজন খুব একটা নেই, যেন শহরটা ইচ্ছে করে আমাদের জন্য একটু ফাঁকা হয়ে গেছে। পায়ের নিচে বড় বড় ঘাস, কিছুটা ভেজা কিছুটা নরম। সেই ঘাসের উপরে দুজনে মুখোমুখি বসে পড়লাম। দূর থেকে ভেসে আসছে কিছু আলো, হয়তো কোনো বাড়ির জানালা, চায়ের দোকান, কিংবা হয়তো রাস্তার ল্যাম্পপোস্ট থেকে। আফসাই অন্ধকারে আমরা মুখোমুখি বসে রইলাম। মুহূর্ত বয়ে যায়, আমরা অনেকক্ষণ কেউ কথা বললাম না। সে হয়তো এলোমেলো কথাগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি শুধু এই মুহূর্তটা উপভোগ করছি। কেননা আমার মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো দোলাচল নেই। আমি আছি ব্যাপক আনন্দে। আর এই বিভ্রান্তি, ছটফটানি, অদ্ভুত আচরণ সবকিছুই আমার কাছে উপভোগ্যকর। সে চুপ থাকলে আমার ভালো লাগে, কারণ কিছু অনুভূতিরা শব্দ চায় না, শুধু উপস্থিতি চায়। মীরা, গরম চা পড়েছিল যেখানে কি ফসকা পড়েছে? না। জ্বালাপোড়া আছে এখনো? না, নেই। আর ভেতরে জ্বালাপোড়াটা আমি মুখ ফসকে বলতে চাচ্ছিলাম, ওটাও নেই। কিন্তু এটা বলা যাবে না। এটা বললেই সে তো বুঝে যাবে আমি তাকে কতটা পছন্দ করি। এটা বুঝতে দেওয়া যাবে না। তাই এনি বললাম, ভেতরে জ্বালাপোড়া বুঝলাম না। আপনার ভেতরে জ্বালাপোড়ার অনুভূতি, সেটা তো আপনি বলেছিলেন মানুষ শুধু বাইরেরটা দেখে, ভেতরেরটা দেখে না, ওটার কথা বলছি। আমি ভুরুকুচকে বললাম, বলেছিলাম নাকি? হ্যাঁ বলেছেন, ভুলে গেছেন না? তনয়কে কি আপনার খুব পছন্দ? কি ধারণা আপনার? আই থিঙ্ক তনয়কে আপনার অনেক পছন্দ হয়েছে, তাই আপনি ভেতরে জ্বলে পড়ে সার্কিট হয়ে যাচ্ছেন। ওকে হয়তো বলতে পারছেন না, এটা একটু বেশি হয়ে গেল না? তাহলে কিছু না, আমি অন্য একটা বিষয় নিয়ে মানসিকভাবে কষ্টে ছিলাম। তনয়কে আমার অতটাও পছন্দ না। সত্যি? তাহলে ওর নাম্বারটা চেয়েছিলেন কেন? কথা বলে দেখতে চেয়েছিলাম সে কেমন, ভালো লাগানো যায় কিনা। যাক, বাঁচলাম। মানে ভেবেছিলাম আপনি ওকে অনেক পছন্দ করেন, সেখানে আমি উল্টো প্রপোজ করে বসলে আপনি হয়তো তনের জন্য কষ্ট পাবেন। এখন ভালো লাগছে, আমি মনে মনে হাসলাম। আমার ভীষণ ইচ্ছে করছে তাকে সবটা বলে দেই। জোর গলায় বলি, না না না, তনয়কে আমি একটুও চাইনি, তনয়কে আমার একদমই ভালো লাগেনি। আমার সমস্ত জ্বালা কেবল বাবরি সোল্লার জন্য। কিন্তু না, আমি বলবো না। সমস্ত চোখের জল উসুল করে তারপর বলবো। গাছের পাতায় হালকা বাতাস বয়ে যায়, দূরে কোথাও একটা পাখি ডেকে ওঠে, আবার থেমে যায়। সময়ের যেন কোনো তাড়া নেই, কোনো তাড়া নেই। আমিও আমার সমস্ত ব্যস্ততাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছি। ভেতরে চাই আজকের এই মুহূর্ত কখনো না ফুরাক, কখন এই সন্ধ্যা অনন্তকাল ধরেই চলতে থাকুক।